সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে আমাদের টক শোতে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের মুখ্যমন্ত্রী মোহাম্মদ তৌহিদ সাহেব এবং তার এক্স আমাদের সাবেক মুখ্যমন্ত্রী মোহাম্মদ ফারহান সাহেব। আমরা আজকে আমাদের এই লাইভ টক শোতে যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, সরি, এটা অ্যাকচুয়ালি আমার কন্ট্যাক্ট নাম্বার। আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান, আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আপনারা লাইভ আমাদের মুখ্যমন্ত্রী এবং সাবেক মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে পারেন। প্রথমে আসছি, মুখ্যমন্ত্রী সাহেব, আপনাকে ঈদের শুভেচ্ছা। এক্সকিউজ মে, আপনি ওনাকে কেন আগে উইশ করলেন? আমি কি দোষ করেছি? উনি তো জানে কাকে আগে ঈদ মোবারক বলা উচিত, জি জি অবশ্যই, শুভেচ্ছা জানানো উচিত। জি অবশ্যই। এখন আপনারা তো ক্ষমতা আছেন, আপনারা সব কিছু, আমি চুপ করে বসে থাকবো? আপনাদের এই চুপ করে থাকাই একটা ষড়যন্ত্রের লক্ষণ। আপনি তো কত লক্ষণে দেখবেন আর কত কিছু দেখাবেন, কত কিছু শোনাবেন। এ চুপ থাকেন তো। আচ্ছা, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। মুখ্যমন্ত্রী সাহেব, সাবেক মুখ্যমন্ত্রী সাহেবের কাছে ফার্স্টে আসছি। জি, আপনি আপনার ঈদটা কেমন ফাটালেন, কাটালেন? কি বলবো, এটা কুরবানির ঈদ, আপনি জানেন ভালো জি করে। জি অবশ্যই। কুরবানি, সবাই কুরবানি দেয়, গরু, কেউ ছাগল। তো আমি কি করলাম, আমি ভাবলাম যে এবার কেননা আমি কিছু দান করি সবার জন্য। জি জি জি। তো আমি বললাম 10টা গরু কিনলাম আর বললাম, ভাই ও বোনেরা, এই যে আমার কাছে 10টি গরু আছে, এই 10টি গরু আপনারা নিয়ে যান। এই তো গরু, সবার জন্য গরু বিলিয়ে দিলাম আমি। গরু কার? এই 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 কে, এই কে বলছে এটা? এই স্টুপিড, এই নিশ্চয়ই এটা এই ওর মধ্যে ষড়যন্ত্র। এই আপনি একদম চুপ থাকেন, একদম চুপ থাকেন। শুনেন ভাই, জি জি। খোদার কসম করে বলতে পারি, এই বাংলার মাটিতে একটা লোকও খুঁজে পাওয়া যাবে না যাকে উনি 10টা গরু, আস্তাগফিরুল্লাহ, মানে কি বলবো, যে কাউকে উনি গরুর 2 পিস মাংস দিছেন, এইরকম কোন লোক আপনি অন্তত এই বাংলার মাটিতে পাবেন না। এই আপনি চুপ থাকেন তো, আপনি কিন্তু বেশি বলতেছেন, ওর বেশি বলতেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী সাহেবের কাছে। জি, তৌহিদ সাহেব, আপনি আপনার ঈদ কিরকম কাটালেন? আমি কি বলবো, আপনার ওই সকালে ঘুম থেকে উঠে, জি জি। ফজরের নামাজ পড়ে আর কি। হ্যাঁ, ফজরের নামাজ পড়ে আপনার ওই দেখলাম যে ওই মসজিদের সামনে, হ্যাঁ, মসজিদের সামনে অগণিত মানুষের ঢাল। আচ্ছা আচ্ছা, জি। হ্যাঁ, তো তারপরে এখন আমি চিন্তা করলাম যে ওরা ঈদগাহ তো বাসা থেকে ওদের ঈদগাহ অনেক দূরে, তো ওরা ওরা কিভাবে যাবে? বুঝতেই পারতেছেন যে যদি ওদের জন্য এখন আমি যদি গাড়ির ব্যবস্থা করি, তাই না, গাড়ির ব্যবস্থা করলে তো একটা জ্যাম লেগে যাবে, তাই না? অবশ্যই, হ্যাঁ, তো আমি সেই জন্য ওই সবার জন্য আমার ওই সেক্রেটারিকে বললাম, সবার জন্য তোমরা চাকার জুতা ব্যবস্থা করো। আচ্ছা, চাকার জুতা বলতে আপনি কি রোলার স্কেটস এর কথা বলছেন? ওই চাকার জুতা আর কি, মানে ওই গাড়ি না, বুঝতেই পারতেছেন জি, আর কি। আমরা জানি আপনি কত পরিবেশ বান্ধব। এটা হ্যাঁ, এটা এটা অবশ্যই। এটা সম্পূর্ণ ভুয়া কথা, আপনি বিশ্বাস করবেন না, সম্পূর্ণ ভুয়া। এই এ ভাই, আপনি কিছু বলতেছেন না কেন? উনি কিভাবে আমার, না, আমরা আমরা ঝগড়ার দিকে না যাই, আমরা আসলে ঝগড়া? আপনি না না না, আপনি ওনাকে এখনো কিছু বলতেছেন? এই আপনি কি আমাকে কোনো অপমান করার জন্য কি অবশ্যই আপনি না, অবশ্যই না, আমরা আমরা এখানে না মানে উনি উনি যা চাবে তাই বলে যাবে, এই আর আমরা কি রকমের, শুনবো? আরে ভাই আপনি আমরা কি শুনবো? আপনি একদম চুপ থাকেন। আমরা এইরকম একটা শান্তিপূর্ণ- লাইভ টক শোতে আপনি চিন্তা করতে পারেন যে উনি আমাকে কিভাবে আমার মানে না, না, আমরা মুখে মুখে আমরা- কথা বলে উনি, আমরা অবশ্যই যা আমরা বলবেন আমরা শুনতেই থাকবো, এক্সকিউজ না? মি, এক্সকিউজ মি, আমরা আমাদের এই টক শোকে ঝাল শোনা করি। আমরা একটা বিরতি পরে ফিরে আসছি। না, দর্শক মণ্ডলী, একটা বিরতি পরে আমরা আবার কথা ফিরে আমার আসছি। শেষ ধন্যবাদ। আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আবারও বিরতি পরে ফিরে আসলাম আমাদের লাইভ টক শোতে। আমাদের নাম্বার দেওয়া আছে, আপনার ইচ্ছা করলে কন্ট্যাক্ট করতে পারেন। এখন আমরা লাইভে আছি। এই কি করছেন আপনি? এই এই এটা আমার তো কফি আমার এটা। হ্যাঁ, একই তো। আচ্ছা, ঠিক আছে, আমরা যাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী সাহেবের কাছে। আপনি যদি আপনার ফ্যামিলি, মোরলি আপনার ওয়াইফ সম্বন্ধে যদি কিছু বলতেন। আপনার ভাবি, জি জি জি। শুধু আপনার ভাবি বললে ভুল হবে, ও পুরা জাতির ভাবি, অবশ্যই। ও পুরা নারী সমাজের একটা আদর্শ। বুঝতে পারছেন ব্যাপারটা? জি জি। আমার এই যে বর্ণাঢ্য যে রাজনৈতিক জীবন, তারপর আপনার এই যে মুখ্যমন্ত্রী হওয়া, ওর অবদান যদি না থাকতো আমি মুখ্যমন্ত্রীর পদে আমি কখনো দাঁড়াতেই পারতাম না। কেন আপনার পাইলসের সমস্যা? ওকে ছাড়া কেন দাঁড়াতে পারবেন না আপনি? পাইলসের সমস্যা না? আরে ভাই, আপনার সমস্যাটা কি রে ভাই? আপনি প্রতিটা কাজে আমরা একটা আমার কলে যাচ্ছি, আমার আমরা একটা call এ মেজাজ যাচ্ছি। যদি উঠে, বুঝতেই পারতেছেন। জি, কি করবেন? আমরা একটা কলে যাচ্ছি, আমরা একটা কলে যাচ্ছি। দর্শক, আপনার নাম এবং প্রশ্ন দিয়ে শুরু করুন। দর্শক। আরে রাখেন আপনার নাম, আমার স্বামীকে দেন। জি, ফারহান সাহেব নিশ্চয়ই আপনাকে যাচ্ছেন। আরে না, আমার ওয়াইফ মারা যাওয়ার পর আমি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই নাই। এই এই তোমার ফোন বন্ধ কেন? তোমাকে পাঠাইলাম বাজারে, যায় তুমি টক শোতে বসে আছো। বুলবুল, তুমি হাড়ি পাতিল মাজো নাই, ঘর
ঘর মুছো নাই, বাচ্চাকে স্কুলে নেও নাই। এখন যদি বাচ্চাকে আমি স্কুলে নেই, তাহলে কিরণমালা দেখবে কে? হ্যাঁ শুনি। দর্শক মন্ডলী যান্ত্রিক ত্রুটির জন্য আসলে আমাদের ফোন কলটি কেটে গেল। আসলে আমাদের কিছু করার ছিল না এখানে। আরে রাখেন আপনার যান্ত্রিক ত্রুটি। দেখছেন, এই হলো আপনার আদর্শ ওয়াইফ না? এই আদর্শ ওয়াইফ। দেখেন, এই মহিলা আমার ওয়াইফ না, এইটাই বিরোধী দলের ষড়যন্ত্র। আমি তীব্র প্রতিবাদ জানাই। উনি রাস্তার না কোন মেয়েকে ধরে আমার ওয়াইফ বানায়া এই রকম একটা লাইভ টক শোতে হেনস্থা করার জন্য ওনার সেই সাঙ্গফাঙ্গ গুন্ডারে লাগাইয়া দিয়া উনি এখানে ফোন করাইছেন। কথা কি বুঝতে সত্যি? পারছেন? আমার কোনো কাজ নাই, খালি আমি এসব করে বেড়াই না? আরে রাখেন আপনার সাঙ্গ পাঙ্গ। ওদের ক্যারেক্টার কত লুজ দেখছেন আপনি? সব কিছুর মধ্যে যে ওগুলো টানার চেষ্টা করে, যে ওগুলো টানার চেষ্টা করে। আমি তো আপনার ওয়াইফের গলা চিনি নাকি? আপনি আমার ওয়াইফের গলা চিনেন মানে? আচ্ছা আচ্ছা, আমরা অন্য একটা টপিকে যাচ্ছি। সাবেক মুখ্যমন্ত্রী, আপনি যদি, আমরা আসলে জানি আপনার যে ওয়াইফ আছেন উনি 3 বছর আগে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। এখন আপনার একমাত্র সন্তান, যাকে নিয়ে আপনি খুব গর্ব ফিল করেন, আপনি যদি তাকে নিয়ে কিছু বলতেন। আরে আমার সন্তান, কি বলবো আমার সন্তানের ব্যাপারে? আমি আমার সন্তানকে নিয়ে খুবই গর্বিত। এখনকার যুগে ক্যান ইউ বিলিভ, এখনকার যুগে সে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, তারপরে যে উচ্চসঙ্গীত। ওটাই, মানে সে এইসব গেয়ে বেড়ায়। জি জি, খুব মানে নো রক, নো ম্যাশ আপ, নো রিমিক্স, মিক্স, নাথিং। সে দেশ বিদেশে নাম ছড়িয়ে বেড়াচ্ছে। আচ্ছা, আমরা একটা কলে যাচ্ছি। এক্সকিউজ মি, আপনার নাম এবং প্রশ্ন করে শুরু করুন। হেই ড্যাড, তুমি আমাকে না বলে চলে গেছো কেন? ড্যাড, আমি তো এখনো বিয়ে করিনি। কাকে বলছেন? হ্যালো। আরে আপনি না, আপনার ডান পাশের জন আমার ড্যাড। হেই ড্যাড, তুমি জানো না তোমাকে গান না শুনি আমি কখনো কনসার্টে যাই না? আরে বাবা, অসুবিধা নাই, তুমি গান গাও, কনসার্টে যাও, আমি বাসায় গিয়ে তোমার গান শুনে নিব। না না বাবা, তুমি গানটা শোনাও বাবা। রাখেন না। বাবা তুমি গানটা শোনো। হ্যাঁ ড্যাড, শুনো। হেই বাবা হেই, বাংলা র‍্যাপ চলবে নাকি? এখনো অনেক আছে বাকি। হেই বাবা হেই, তুই আমার মতো না, আমি তোর মতো না, আমি তোর মতো পাপড় মেরে কাপড় ছিঁড়ি না, তোর গালে মারলে জ্বর কেউ দেখবে না। হেই বাবা হেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র, আমি তো সেতারা নিতে চাইছিলাম। এটা নিশ্চয়ই তাদের কোনো ষড়যন্ত্র। এটা আমার সন্তান না, এটা নিশ্চয়ই তার কোনো সাঙ্গপাঙ্গকে দিয়ে আমার সন্তানের মাথায় পিস্তল ঠেকিয়ে এইসব করিয়েছেন না। আমি এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। প্রিয় দর্শক মন্ডলী, বুঝতেই পারতেছে যে যেই বাবা নিজের ছেলেকে অস্বীকার করে, মানে কি বলবো, উনি দেশের জন্য কি করবেন? আরে শুনেন, আপনার এই কথা বলার পরে আর জীবনে কখনো ক্ষমতায় আসার আর চিন্তা করেন না, বুঝছেন? আর নিজের ওয়াইফকে অস্বীকার কে করেছে? আচ্ছা, সেটা তো আমার সেটা তো আমার দর্শক ছিল মণ্ডলী, না। আরে আমরা আরেকটা ব্রেকের পরে ফিরে আসছি। ধন্যবাদ, আমাদের সাথে আরে, থাকবেন আরে, আপনারা। আরে, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আবারও ব্রেকের পরে ফিরে এসেছি আমাদের টক শোতে। তো আমরা যেখানে ছিলাম, আমি জানি এটা আপনার কফি আসলে। আপনার কি মানুষের জিনিসে হাত দেওয়ার স্বভাব আছে নাকি? আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, সাবেক মুখ্যমন্ত্রী, আমরা জানি যে আপনার একজন ভাগ্নে ছিল যে খুব আপন, আপনাদের বাড়িতে থাকতো, আমি জানতাম অনেকদিন। সে নাকি সুইসাইড করেছিল। আপনি আসলে ব্যাপারটা যদি একটু আলোচনা করতেন আমাদের সাথে, কি হয়েছিল? জি, সে আমার বাসায় থাকতো, আমার বাসা থেকে পড়ালেখা করেছে। তারপর তার জীবনটা এই মেডিকেলের জন্যই তার জীবনটা হারিয়েছে। মেডিকেলের জন্য হারিয়েছে মানে ঠিক বুঝতে পারছি না। এখন আমি যদি মুখ্যমন্ত্রীর কাছে আসি, আমি আসলে জানি যে আপনি 60-এর দশকে মেডিকেল পার্সোনাল না হওয়া সত্ত্বেও আপনি অনেকদিন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং সে সময়ে আমাদের মেডিকেল অ্যাসপেক্টে অনেক চেঞ্জেস আসা হয়। তো আরে শুনেন আমার কাছ থেকে কি চেঞ্জ। আইটেমের পর কার্ড, প্রতিদিন আইটেম, কার্ড, টার্মের পর কোনো ছুটিই নাই। আমার ভাগ্নে খালি ঈদের ছুটিতে বাপের বাড়ি যেতে পারত। এটা কোনো জীবন বলেন আপনি? সেটাই। সে টিচারদের মেন বই, এই মেন বই করতে করতে সে চটি পর্যন্ত পড়তে পারে নাই। আই মিন গাইড বই, চটি, গাইড বই। আমিও সেটাই ভেবেছি। জি, মানে এটা কোনো জীবন? মানে এই যে, মানে সে পেন্ডিং খাইতে খাইতে তার জীবনটাই হারিয়েছে।
এই পেন্ডিং। আচ্ছা, আমরা মুখ্যমন্ত্রী, আপনি যদি এই প্রেক্ষিতে কিছু বলতেন আমাদের। আসলে দেখেন, মানে ফার্স্টে যেই কথাটা বলবো সেটা হচ্ছে যে আমি যতদূর জানি যে উনি ওনার ভাগনাকে তখন ওনার সেই রাজনৈতিক ক্ষমতা বলে উনি মেডিকেলে ভর্তি করাইছেন, এটা একটা পয়েন্ট। তো আমার যেই উদ্দেশ্যটার কথা বলতেছিলাম আর কি, যে সেটা হচ্ছে যে ডাক্তারদের থেকে ইমোশন কেড়ে নেওয়া। কিন্তু মুখ্যমন্ত্রী সাহেব, ডাক্তারদের থেকে ইমোশন কেড়ে নেওয়ার ব্যাপারটা যে বললেন, যদি ডাক্তারদের থেকে ইমোশনটা কেড়ে নেন তাহলে ডক্টর পেশেন্ট যে রিলেশনশিপটা আছে সেটার কি অবস্থাটা হবে? আসতেছি, আপনার কথার উত্তর দিব। তার আগে দেখেন, এই যে আইটেম কার্ড টার্ম এগুলা যদি এইভাবে যদি না থাকতো, তারা কখনো ভালো ডাক্তার হয়ে বের হইতে পারতো না। মানে হিউজ সিলেবাস, তাদের এগুলা সবগুলা তো মাথায় রাখতে হবে, ক্যাচ আপ করতে হবে, জি। এটাকে রিপিটেশন করতে হবে। বুঝতে পারছেন? জি। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। তারপরে যে বললেন, তাহলে দেখেন এভাবে তারা পরীক্ষা দিতে দিতে তারপরে তাদেরকে আমরা টার্মের পরে বন্ধ দিই না, হ্যাঁ? এতে করে তারা আরো বেশি আপনার এই মানে পড়ালেখার প্রতি আরো বেশি কনসেন্ট্রেশন দিবে, হ্যাঁ? দুই একটা এক্সেপশন থাকতেই পারে, যেমন ওই যে যোগ্যতা ছিল না, ওনার ভাগনা সুইসাইড করছে, সেটা এক্সেপশনাল কেস। তাহলে আমার মেইন উদ্দেশ্য কি, এই ইমোশনটা তাদের থেকে কেড়ে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আসলে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আমাদের শেষ প্রশ্ন যাওয়ার আগে আমাদের যে পোল ছিল, আপনাদের পোলের থেকে কোশ্চেন দিয়েছেন আপনারা আমাদের মুখ্যমন্ত্রী এবং সাবেক মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। তো যে কোশ্চেনটা দিয়েছে আপনাদের, যে এবার তো কুরবানি ছিল আসলে, তো কুরবানিতে আপনারা কি ছিলেন, গরু না ছাগল? আমি গরু অফকোর্স। জি, গরু। আমি অবশ্যই ছাগল ছিলাম, ছাগল। আচ্ছা, তো এক আসলে মিনিট, অনুষ্ঠানটা- এই দাঁড়ান, দেখছেন আপনি এটা কি কোশ্চেন করলেন আপনি? গরু ছিলাম না ছাগল ছিলাম? কি মজা পেয়েছেন এখানে? না, আপনি আসলে ভুল না, বলছেন। আপনি দাঁড়ান, এই রং তামাশা চলতেছে এখানে। আরে ভাই, আপনার সমস্যা কি? আপনি শেষ পর্যন্ত আপনি কি বুঝতে পারছেন যে উনি আমার ভিতরে আপনার ভিতরে কি ধরনের একটা গোলমাল লাগাইলো? আপনি উনি ঠিক বলছেন। আমাকে জিজ্ঞেস করে যে আমি গরু না ছাগল ছিলাম, আপনাকে জিজ্ঞেস করলো। এই আসলে আপনাদের উদ্দেশ্যটা কি? আমি লক্ষ্য করছি যে আপনি প্রথম থেকে আপনি কি করছেন, যে আমার ভিতরে আপনার ভিতরে দ্বন্দ্ব লাগানোর জন্য কি করছেন উনি সব অবান্তর না, কোশ্চেন আসলে, করছেন। দর্শক মণ্ডলী, আরে আপনি চুপ দর্শক থাকেন, মণ্ডলী, আপনারা আপনি দেখতে চুপ পাচ্ছেন থাকেন, আপনি অনুষ্ঠানটি। ঠিক বলছেন। হ্যাঁ, আপনি আরে ভাই শুনেন, তারপরে ওনাদের মেইন উদ্দেশ্য কি জানেন? ওনারা এইরকম টক শো আচ্ছা, করে। আসলে আমরা দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠান আরে আমাকে বলতে দেন, এইরকম টক শো করে ওনারা কি করবেন, ইউটিউবে আপলোড দিবেন। ইউটিউবে আপলোড দিলে ওনাদের ভিউ বাড়বে, লাইক পাবে, কমেন্ট পাবে, তারপর ওনাদের পকেট গরম হবে। ওনাদের মেইন উদ্দেশ্য হইছে এই। আপনি আমার কথা বুঝতে পারছেন? এই ধরনের টক শোতে যদি কখনো ফার্দার আমাদেরকে ডাকেন, অবস্থা কিন্তু ভালো হবে না, আমি এই বলে দিলাম। এইরকম ফাউতাবাজি, ভণ্ড, মানে পুরো ভণ্ড দেশের ভিতরে ষড়যন্ত্র লাগাইতেছেন। আপনি বুঝতে পারছেন আপনি ব্যাপারটা? আসেন, আপনি আসেন। আরে আপনি আসেন। আমি দেখে নিব তো এরা কি করে, যে এইসব টিভি চ্যানেল চালায়, আমি দেখে নিব। তো দর্শক মণ্ডলী, ধন্যবাদ আমাদের অসাধারণ অনুষ্ঠান দিতে থাকার জন্য। আমাদের মুখ্যমন্ত্রী এবং সাবেক মুখ্যমন্ত্রী কোনো একটি কারণে রাগে গিয়েছেন। তো আজকের মতো অনুষ্ঠানটা শেষ করেছি, আবারও দেখা হবে আগামী ঈদে। ধন্যবাদ সকলকে।